ওয়েলকাম টু আজকে রাস্কিন বন্ডের লেখা একটি অনবদ্য নতুন গল্প অশরীরী সঙ্গী পড়তে চলেছি। শুরু করার আগে আপনাদের সবাইকে বলি, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ইরি আড্ডাকে আরও অজানা গল্প শুনতে। শুরু করতে চললাম আজকের গল্প অশরীরী সঙ্গী। তখন উত্তরপ্রদেশের শাহজাহান জেলা থেকে প্রায় 5 মাইল দূরের একটি গ্রামে আমি। যাতায়াতের মাধ্যম বলতে শুধু একটি সাইকেল। শাহগঞ্জ পৌঁছাতে কোনো সহৃদয় চাষির গরু গাড়িতে উঠে পড়াই যেত, কিন্তু আমি দেখলাম সাইকেল ব্যাপারটা একটু তাড়াতাড়ি মিটে যাচ্ছে। যদি রাস্তার অবস্থা ভয়ানক, আর সাইকেল চালানোয় আমি একেবারেই আনাড়ি। আমি প্রায় প্রতিদিনই শাহগঞ্জ যেতাম, চিঠিগুলো সংগ্রহ করতাম, একটা খবরের কাগজ কিনতাম, কাপের পর কাপ গরম চা খেতে খেতে দোকানদারদের সঙ্গে জমিয়ে আড্ডা, এই ছিল আমার রুটিন। তারপর সন্ধ্যে 6টার দিকে শান্ত নির্জন বনের পথ ধরে ফেরা। শীতকালে সন্ধ্যে 6টা মানেই অন্ধকারে ডুবে যেত চারিদিক। তখন সাইকেলের সঙ্গে একটা লণ্ঠন বেঁধে নিতাম। এরকম এক সন্ধ্যায় আমি তখন গ্রামের দিক থেকে প্রায় অর্ধেক রাস্তা পার হয়ে এসেছি। হঠাৎ দেখলাম পথ রোধ করে রাস্তায় ঠিক মাঝে দাঁড়িয়ে রয়েছে একটি ছেলে। আশ্চর্য, দিনের এই সময় বনের মধ্যে কোনো বাচ্চা ছেলের থাকার তো কথা নয়। এখানে নেকড়ে হায়না হামেশাই ঘোরাঘুরি করে। আমি সাইকেল থেকে নেমে ছেলেটির দিকে এগিয়ে গেলাম, কিন্তু ছেলেটি যেন আমায় দেখেও দেখলো না। একা এখানে কি করছো তুমি? আমি জিজ্ঞাসা করলাম। অপেক্ষা করছি। আমার দিকে না তাকিয়ে সে উত্তর দিল, কাদের জন্য অপেক্ষা করছো? তোমার বাবা মা? না, আমার বোন। আচ্ছা, আসার পথে তাকে দেখিনি কিন্তু, আমি বললাম। তবে হয়তো তোমার থেকে অনেকটা এগিয়ে গেছে। ভালো হয় তুমি আমার সঙ্গে যদি আসো, আমরা খুব তাড়াতাড়ি তাকে পেয়ে যাব। ছেলেটি ঘাড় নেড়ে নিঃশব্দে আমার সামনে সাইকেলের রডে বসে পড়ল। সে কেমন দেখতে ছিল বলতে পারবো না। ইতিমধ্যেই অন্ধকার নেমে এসেছিল, আর ছেলেটা সবসময় আমার থেকে মুখ ঘুরিয়েছিল। আমাদের উল্টো দিক থেকে বাতাস বইছিল, আর যত সাইকেল চালাচ্ছি ততই ঠান্ডা হাওয়ার সারা আমার গায়ে কাঁপুনি দিয়ে যাচ্ছিল। কিন্তু কি আশ্চর্য, ছেলেটি দিব্যি বসে, মনে হচ্ছিল ঠান্ডার কোনো অনুভূতি নেই ওর। খুব বেশি দূর যেতে হয়নি, এমন সময় সাইকেলের বাধা লণ্ঠনের আলোতে স্পষ্ট দেখলাম সামনের রাস্তার ধারে একটা বাচ্চা দাঁড়িয়ে, এবার একটি মেয়ে। ছেলেটির থেকে বয়সে একটু বড়, মাথার লম্বা চুল বাতাসের ঝাপটায় এলোমেলো হয়ে সারা মুখ ঠেকে গেছে। এই যে তোমার বোন, ওকে আমাদের সঙ্গেই নিয়ে চলো, আমি বললাম। মেয়েটি আমার হাসির উত্তরে কিছুই বলল না, শুধু গম্ভীর মুখে মাথা নাড়িয়ে আমার সাইকেলের ক্যারিয়ারে উঠে বসলো। আমি আবার প্যাডেল শুরু করলাম। আমি আলাপ জমাতে ওদের কিছু কিছু প্রশ্ন করলাম, কিন্তু ওরা দু একটি শব্দে সব উত্তর দিচ্ছিল। হয়তো আমি অচেনা, তাই সাবধানতা। তা যাই হোক, আমি ঠিক করলাম গ্রামে পৌঁছে মোড়লের হাতে তুলে দেব বাচ্চা ছেলে এবং মেয়ে দুটোকে। তারপর উনি নিশ্চয়ই এদের বাবা মাকে চিনতে পারবেন। সমান রাস্তা, কিন্তু আমার কেবলই মনে হতে লাগলো যেন ওপরের দিকে উঠে যাচ্ছি। আর তখনই লক্ষ্য করলাম ছেলেটার মাথাটা আমার মুখের খুব কাছে চলে এসেছে, আর পেছনে বসে মেয়েটি যেন জোরে জোরে শ্বাস নিচ্ছে, ভারী নিঃশ্বাস পড়ছে, যেন সাইকেলটা এক অপার্থিব শক্তিতে সেই চালিয়ে নিয়ে যাচ্ছে। এই তীব্র শীতের মধ্যেও প্রচণ্ড গরম লাগছে, দম বন্ধ হয়ে এসেছিল ক্রমশ। এবার মনে হয় একটু জড়িয়ে না নিলে আর পারছি না, আমি বললাম। একসঙ্গে চেঁচিয়ে উঠলো বাচ্চা দুটো। এতটাই চমকে গেলাম যে প্যাডেল চালানো বন্ধ করতে ভুলেই গেলাম। তারপর ভাবলাম বাচ্চা দুটোর কথায় পাত্তা না দিয়ে থামতেই হবে এবার। কিন্তু বড়ক্ষণে যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। দেখি আমার সাইকেলের সামনের হাতল ধরে থাকা বাচ্চাদের হাত লম্বা, কুচকুচে কালো আর রোমশ হয়ে গেছে। ভয় আমার সারা শরীর কাঁপতে লাগলো, আর সেই সাইকেলটা টলমলো করতে থাকলো, প্রায় রাস্তার উপরে পড়ে যাওয়ার উপক্রম একেবারে। বাচ্চাদের একসঙ্গে চেঁচিয়ে উঠলো। তাদের গলার স্বরে ক্রমশ ভয়াল এক ঐতিহ্য আস্তে আস্তে ফুটে উঠছে। স্বর কোনো মতেই বাচ্চাদের নয়,
কৌতূহলী হয়ে হালকা ঘাড় ঘোরাতেই মনে যা আশঙ্কা করেছিলাম তাই হলো। সে দৃশ্য যে ভয়ঙ্কর তা লিখে প্রকাশ করা সম্ভব নয় এবং দুঃসাধ্য। দেখলাম মেয়েটির মাথাটা অধিকায় বিভৎস হয়ে গিয়েছে, আর তার কালো কালো কুচকুচে লোমশ পা দুটো মাটিতে ঘেঁষতে ঘেঁষতে চলেছে। ভয়ানক ওই বাচ্চা দুটো প্রায় হুকুম করলো, কিন্তু কিছু করবার আগেই সাইকেলের সামনের চাকাটা একটা পাথরের সজোরে লাগলো, আর আমি সাইকেল শুদ্ধ হুমড়ি খেয়ে পড়লাম। তারপর ধুলোয় গড়াগড়ি খেতে খেতে ওই উঠতে যাব, অমনি সাংঘাতিক শক্ত কিছু, অনেকটা গরু বা ঘোড়া জাতীয় প্রাণীর খুঁড়ের মতো আমার মাথার পেছনে সজোরে আঘাত করলো, আর সঙ্গে সঙ্গে আমার চোখ দুটো অন্ধকার হয়ে নেমে গেল এক অন্ধকার রাজ্যে। যখন সেই রাজ্যের পথ পার করে জ্ঞানের জগতে ফিরলাম, দেখলাম আকাশে চাঁদ উঠেছে, সামনে নদীর জলে তারাদীপ্ত ঝলমলিয়ে উঠেছে। বাচ্চা দুটোকে আর দেখা যাচ্ছে না, আশেপাশে কোথাও না। আমি জামা প্যান্টের ধুলো ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালাম, আর তখনই নদীর জল ছিটানোর ছলক ছলক শব্দ শুনে চমকে তাকালাম সেদিকে। চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম দুটি ছোট মোষ কাদা মাখা জলে দাঁড়িয়ে আমার দিকে ঝুলঝুল করে তাকাচ্ছে। আপনাদের জন্য আরেকটি গল্প শুরু করতে চললাম, সংবাদের সেই রাত। আজকে শুরু করলাম সংবাদের সেই রাত রাস্কিন বন্ডের দ্বিতীয় গল্প। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, যাতে আরও এরকম অজানা গল্প শুনতে থাকুন। বিষণ্ণ সুরে একটা হুক্কা হুয়া ডাক চলেছে শিয়ালের দলে। কসাইখানার নিচে ফেলে দেওয়া হাড়গোড়, নাড়ি ভুড়ি ইত্যাদি হাতিপাতি করে খুঁজছে ওরা। পছন্দ অবশ্য ওইসব আওয়াজ বিচলিত হলো না। টেকনোলজিতে তুখর বুদ্ধিমান, সঙ্গে একটি দেশীয় বহুজাতিক সংস্থার মৌলিক সে। তাই ওইসব ভিত্তিহীন কুসংস্কারগত ভয় ডর তার মতো ক্ষমতাশালী মানুষের মনে আসে না। আর এই নিয়ে মনে মনে তার বেশ অহংকার। তার ডিকশনারি অনুযায়ী যা এখনও আবিষ্কার হয়নি তাই আমাদের কাছে অজানা। এই জন্য গভীর রাতে প্রাচীন কবরখানার পাশ দিয়ে হেরে বেরোতে তার কোনো দিন অস্বস্তি হয়নি। আজ মধ্যরাত সাক্ষী থাকবে এক নতুন সহস্রবাদের 2000 সালের প্রবেশ। এইসব পয়সাওয়ালা তরুণদের জন্য এক ঝাঁক আশা, উদ্দীপনা, ঝকঝকে ভবিষ্যৎ। আর লক্ষ লক্ষ কিংবা অদূর ভবিষ্যতে কোটি কোটি এমন মানুষ থাকবে যারা তাদের নিজেদের টানাটানির সংসার বাঁচিয়ে গরম ঘাম ধুলো এক করে কেবল ভবিষ্যতের মাটি শক্ত করে যাবে। তাদের পরিবারের জন্য পাবলিক স্কুলের পড়াশোনা নয়, গ্যারেজের 3টে গাড়ি কিংবা বারমুডার ব্যাংকে অ্যাকাউন্ট তাদের কপালে লেখা নেই। পছন্দের মতো মাথা আর ভাগ্যি কি সবার হয়? আবার সঙ্গে উত্তর দেওয়ার সঙ্গী সে একাই। পারিবারিক সম্পত্তিও তার অনেকই আছে উত্তরীয় সম্পর্কে। এসব কিছুই ওর জীবনের এত সুখের এমন সম্ভাবনা করে তুলেছে। এমন এক শতাব্দী আসতে চলেছে যখন চটপটে কেতাদুরস্ত আহাম্মকেরা সেবার ছড়ি দেবার মতো আবার বাকি সব রকমের নির্বোধের দল মার খেতে খেতে একসময় অত্যন্ত নেশায় ডুবে পড়ল। তার দর্শন অনুযায়ী এ সমাজের একজন অভিজাত লোকের প্রয়োজন, তবে এই একমাত্র খাঁটি খাওয়া দাওয়া মানুষের উন্নতি সম্ভব। সে একবার ঘড়ির দিকে তাকালো, সবে মধ্যরাত অতিক্রান্ত, খাওয়া দাওয়া বেশ ভালোই চলছে। এ নির্জন আঁকা বাঁকা পথে হাঁটতে হাঁটতে তার ভালোই লাগছিল। এই এলাকার বিখ্যাত অবস্থাপন্ন মানুষের বাড়ির পাশ দিয়ে চলে গেছে এক রাস্তা। লাল ব্যানার্জি, রামচন্দ্রানীর প্রাসাদের মতো সব বাড়ি দাঁড়িয়ে আছে। প্রাসাদ তাদের থেকে কম কিছু নয়, কিংবা বলা যায় তাদের কোথাও প্রসন্দ তাদের চেয়ে কম কিছু নয়, কিংবা বলা যায় তাদের থেকে অবস্থাপন্ন সে বরং একটু বেশি। তবে তার মনে হয় যখন সে নিজের জীবনে এভারেস্টের চূড়া লক্ষ্য করে এগিয়ে চলেছে, তখন অনেকেই নিজের জীবনে সে উচ্চতায় পৌঁছে গেছে বা চূড়ার ঠিক নিচের ধাপে আছে। এরপরে দ্রুত ছুঁয়ে ফেলবে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য।
এই কবরখানার বেশিরভাগ কবরই বহু পুরানো, কিছু কিছুর বয়স তো 150 পেরিয়েছে। সব ভেঙে চুরে পড়ে আছে। শক্তিশালী শাসকের এক করুণ পরিণতি, ধ্বংস হতে হতে ধুলায় পরিণত হয়েছে। এখানে শুয়ে আছে কত কত কর্নেল, ম্যাজিস্ট্রেট, ব্যবসায়ী, মেম সাহেব, ছোট ছোট শিশু। ক্ষণস্থায়ী জীবন শেষ হয়ে গেছে কোনো অশান্ত সময়। বসন্তের কাছে তারা শুধু হেরে যাওয়া মানুষ। তারা সবাই যারা ক্ষমতা ও খ্যাতিকে ছুঁয়ে দেখতে পারেনি, তাদের জন্য তার মনে কোনো সংবেদনা নেই। পরাজিত সাম্রাজ্য তার জন্য নয়। রাস্তার এদিকটা খুব অন্ধকার। উত্তর ঢালে এক নিবিড়ভাবে বেড়ে উঠেছে গাছগুলি। বসন্তের মনে একটু একটু ভয় করছিল। পরক্ষণেই পকেটে মোবাইল ফোনের উপস্থিতি অনুভব করে আশ্বস্ত হলো। যে কোনো সময় সে ড্রাইভার বা বন্দুক বাঙানো দেহরক্ষীদের ডেকে নিতে পারে, তারাই ওকে নিয়ে যাবে। নাগ পাহাড়ের উপরে আজ চাঁদ উঠেছে, আর টি শার্ট পরা আধুনিক যুগের এই বীর যোদ্ধাকে অবঅনার দেওয়ার কায়দায় সার সমাধি পাশাপাশি দাঁড়িয়ে আছে। দেবদারু গাছের ফাঁক দিয়ে গোরস্থানের সীমানার মধ্যে হালকা আলোর আভাস দেখা যাচ্ছে। ওর চামচাদের একজন খবর দিয়েছিল এখানে নাকি এক মেয়ে মানুষ থাকে, স্বামী মারা গেছে, ছোট ছোট বাচ্চা আছে, অভাবে তার শরীর পড়ে গেছে, কিন্তু যৌবনের চিহ্ন একেবারে মুছে যায়নি। ওখানে এখনো লাবণ্য একটু বাকি আছে। শোনা যায় টাকা কষাতে পারলে তারও প্রশ্রয়ে কার্পণ্য থাকে না, কারণ তার ক্ষুধার্ত পরিবারের জন্য অনেক টাকার দরকার। আবার সবাই বলে বউটা মানসিকভাবে সুস্থ নয়। ওর স্বামী এই কবরখানার কেয়ারটেকার ছিল, তাই কোয়ার্টার পেত। অদ্ভুত ব্যাপার হলো, স্বামী মারা যাওয়ার পরেও সে এখনো সেটা পেলেও সেখানে না শুয়ে পুরনো গম্বুজওয়ালা কবরগুলির ওপরে গিয়ে ঘুমায়। এসবে বসন্তের কিচ্ছু ছায় আসে না। তার কেবল যৌন সুখ চাই, প্রেম নয়। এক্ষুনি তার কাউকে চাই যার উপর সে তার ক্ষমতার প্রয়োগ করতে পারবে। মেয়ে হলে বেশি ভালো, কারণ তাকে পুরুষত্বের প্রমাণ দিতে হবে। এতদিন পর্যন্ত অল্প বয়সী মেয়েরা তার উদ্ধত কুৎসিত ভঙ্গির জন্য তাকে প্রত্যাখ্যান করেছে। এই মেয়েটি অল্প বয়স্ক নয়, 40 ছুঁই ছুঁই। দারিদ্র, অপুষ্টি, অস্বাস্থ্যকর জীবনযাপন তাকে পুড়িয়ে দিয়েছে, কিন্তু তার রহস্যময় চোখ আর বলিষ্ঠ দেহে সৌন্দর্যের চিহ্ন লেগে আছে এখনো। তার উন্মুক্ত রক্তে এমন কিছু আছে যা তাকে মোহিত করে তুলেছে। রাতের অন্ধকারে তার ছকছকে দাঁত বার করে এককালে এসে বসন্তকে তার কামড়ায় নিয়ে গেল, তার সব থেকে প্রিয় সেই বড় সমাধিটার ভেতর। বসন্তের হাতে প্রেম প্রেম খেলার সময় ছিল না। মেয়েটি ওর শরীরের আগুন ধরিয়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে ও পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে মেয়েটির স্তন খামচে ধরে, কিন্তু বুঝতে পারে ওর নিজের স্তনের থেকে সেগুলি খুব বেশি বড় নয়। তবুও সে মেয়েটির শতছিন্ন কাপড় পাগলের মতো টেনে আরও ছিঁড়ে ফেলে। ববুক্ষরের মতো নিজের ঠোঁট চেপে ধরে তার শুকনো ঠোঁটে। মেয়েটি বাধা দেওয়ার কোনো চেষ্টাই করে না। বসন্ত ইচ্ছা মতো তাকে ভোগ করলো। তারপর যখন সে অতিক্লান্ত হয়ে বহুরাস আগে মৃত সৈনিকের দেহাংশে চাপা দেওয়া সমাধির মতো ঠান্ডা, তখন সাংসাতে সে ম্লানভাবে উপরে শুয়ে রইল। তখন মেয়েটি তার উপরে চড়ে বসলো। তারপর মুখ নামিয়ে বসন্তের গলা ঘাড় কামড়াতে লাগলো। বসন্ত যন্ত্রণায় অবাক, বিস্ময় চিৎকার করে উঠে বসতে লাগলো, কিন্তু অনেকগুলি ছোট ছোট কিন্তু শক্তিশালী হাত তাকে জোর করে সমাধিটার ওপরে চেপে ধরলো। ছোট ছোট মুখ, ধারালো দাঁত, ওর সারা দিয়ে বেশ যেন কেটে যেতে লাগলো। কাদা মাখা আঙ্গুলগুলি ওর জামা কাপড় শত ছিন্ন করে ফেললো নিমেষে। ওই দুধের দাঁতগুলি ওর মাংস কামড়ে ছিঁড়ে নিতে লাগলো। বারবার সামনেই একদল শিয়াল ডেকে উঠলো একসঙ্গে।
প্রচণ্ডের মরণ আর্তনাদ মিশে গেল ওদের চিৎকারে। আছে আছে মানুষ আছে, ব্যস্ত হও না, আমার সোনা বাচ্চারা আসতে। করুণ স্বরে মেয়েটি বলে উঠল। তুমি সকলের হয়ে গিয়ে আরো বয়ে থাকবে রে। তাদের তৃপ্তির ভোজ চলতে লাগলো। সরু গলাটায় শিয়ালগুলো আবার চিৎকার করে ওঠে। এরপর তাদের পালা আসবে, হাড়গুলো তাদের ভোগে যাবে। শুধু মোবাইল ফোনটা পড়ে থাকবে শেষে। তাকে ভোগ করার যে কেউ থাকবে না আর। কেমন লাগলো এই গল্পটি? ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার গল্প চ্যানেল ইরিয়াটা। আরও এরকম অজানা গল্প শুনতে আজকে 2টো গল্প আপনাদের দিলাম। কমেন্ট করে বলুন আপনার কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে সেটা লিখুন, খারাপ লাগলে সেটাও লিখুন। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর যদি ভালো না লাগে ডিসলাইকও করুন, আমার কোনো অসুবিধা নেই। আপনাদের ফিডব্যাক পেলেই আমি আস্তে আস্তে উন্নতি করতে পারবো। ধন্যবাদ, বাই বাই।